আমরা সিলেটের যে মানে পাহাড়ি যে অঞ্চলটা আছে এবং কি চিটাগাং এর অনেক অব্যবহৃত পাহাড় আছে যেগুলোতে কিছু চাষ হয় না। আমরা এই সমস্ত পাহাড় সহ রাঙামাটিতে খুব চমৎকার অ্যাভোকাডোর গাছ দেখলাম এই কিছুদিন আগে গিয়েছিলাম এবং ভালো ফলও হয়েছে। রাঙামাটিতে কিন্তু আমরা অ্যাভোকাডো লাগাচ্ছি এবং সম্প্রতি আমরা কি বলে ভিয়েতনাম থেকে আমাদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে এমনকি আমাদের চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টার থেকে আমরা প্রায় 12টা অ্যাভোকাডোর জাত সংগ্রহ করে ফেলেছি এবং এগুলো কিন্তু আমরা হিলের দিকে লাগাচ্ছি। আমি যে কথা বলছিলাম যে আমাদের দেখেন যে প্রায় 5.5 লক্ষ হেক্টর মতো কিন্তু পাহাড়ে ফল লাগানোর মতো জমি আছে। সুতরাং আমরা এখন 3.5 থেকে 4.5 লক্ষ হেক্টরে ফল করছি। আর যদি এই 5.5 লক্ষ হেক্টর ফলের এলাকাতে আমরা নিয়ে আসতে পারি তাহলেই কিন্তু আমরা ফলে প্রায় স্বয়ংসম্পূর্ণর পথে চলে যেতে পারি, আমাদের পুষ্টির চাহিদা মেটাতে পারি। এ ব্যাপারে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় সেই পাহাড়ের জমির পাশাপাশি আমাদের কিন্তু উপকূলীয় অঞ্চলের দিকে নজর দিয়েছেন। উপকূলীয় অঞ্চলে দারুণভাবে খাটো জাতের নারকেল চাষ সম্ভব। এখানে বাতাবি হতে পারে, এখানকার লোকাল যে ফলগুলো আছে সেই বিলাতি গাব থেকে শুরু করে এই ধরনের ফলগুলো কিন্তু আমাদের উপকূলীয় অঞ্চলে হতে পারে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু হয়তো অন্য কিন্তু প্রসঙ্গের জন্যই বলতে চাচ্ছি যে এইরকম একটা ধারণা আমাদের মধ্যে আছে যে বিদেশি ফল যেগুলি আসে সেগুলির ভেতরে প্রিজারভেটিভ হয়তো সাধারণ মাত্রার চেয়ে একটু বেশি থাকে। এই জিনিসগুলি কতটুকু মানে পরীক্ষা নিরীক্ষা করা হয়? এটা বিদেশে যেমন আপেলের উপরে আপনার এক ধরনের প্রলেপ দেয়, আগে যেখানে মোমের প্রলেপ দেওয়া হতো সেটা কিন্তু সাংঘাতিক ক্ষতিকারক। এখন চিংড়ির খোসা থেকে তৈরি করছে একটা তারা কেমিক্যাল, সেই কেমিক্যালটা স্প্রে করছে, তারা বলছে যে এটা পানিতে ধোয়ার পরেই এটা চলে যাবে। এখন এটা নিয়ে আমাদের কিছুটা সংশয় আছেই যে সব দেশ যে সেই মানুষের যে হেলথ হ্যাজার্ড বা হেলথ যে মানে স্বাস্থ্যসম্মত ভাবে এই কেমিক্যালগুলো দিচ্ছে কিনা এই ধরনের পুরোপুরি পরীক্ষা করার অবস্থা কিন্তু আমাদের নেই। তবে আমরা আমাদের দেশীয় ফলগুলো সম্পর্কে যে কথাগুলো ছড়ানো হয় এটা কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। আমরা যখন এখন পেয়ারার কথা বলছি, এখন দেখেন আমরা সম্পূর্ণ পেয়ারাটাই বাংলাদেশে যে বিদেশি পেয়ারা চাষ হচ্ছে এটা কিন্তু পলি ব্যাগের মধ্যে চাষ হচ্ছে। অর্থাৎ যখন পেয়ারাটা টেনিস বল বা পিং পং বলের মতো সাইজ হয়, আকার হয়, বা ডিমের আকৃতি বলি, ডিমের আকৃতি হলেই কিন্তু ওটা আমরা একটা পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঠিক পাকার মুহূর্তেও ওই পলি সহই কিন্তু আমরা বাজারজাত করছি। সুতরাং এই যে পেয়ারা এটা কিন্তু আপনি নির্বিঘ্নে আপনারা খেতে পারেন। এবং এই যে পেয়ারা বাংলাদেশে প্রচলিত হয়েছে সেই থাই পেয়ারা নামে, এটা কিন্তু আপেল আমদানি অনেকাংশেই কমে গেছে। আমরা আসলে ভবিষ্যতে সারা বছরব্যাপী ফল চাষ করতে চাই। আমাদের যে বসতবাড়ি আছে আপনার প্রতি বছরে 1% হারে জমির কমছে, কিন্তু আমাদের বসতবাড়ি কিন্তু প্রায় 50 থেকে 60% বসতবাড়িতে আমরা ফল গাছে সমৃদ্ধ করতে পারি। আমরা এখন চাচ্ছি যে সারা বছর ব্যাপী সব যেই জমিটা কমছে সেটা কৃষি থেকে আসলে বসতবাড়িতেই বেশিরভাগ যাচ্ছে। বেশিরভাগ গেলে সেখানে কিন্তু আমাদের ধানের জমি কমছে বা ফসলের জমি কমছে, কিন্তু আমাদের কিন্তু উদ্যান ফসলের জমি বেড়ে যাচ্ছে। সুতরাং আমরা এই বসতবাড়িতে কাজে লাগিয়ে এবং আমাদের যেখানে চাষবাস আমাদের নর্মাল ফসল হয় না, অর্থাৎ আমাদের সেই পাহাড়ি অঞ্চল বা অসমতল অঞ্চলকে আমরা ফলের চাষের আওতায় এনে আসলে আমরা দেশকে সমৃদ্ধ করতে চাই, পুষ্টিতে আমরা সমৃদ্ধ হতে চাই। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা বলছিলেন যে পাহাড়ি অঞ্চল বা নতুন নতুন এলাকায় সম্প্রসারণের ক্ষেত্রে সেখানকার কৃষকরা প্রস্তুত কতটুকু? হ্যাঁ, আমরা দেখেছি যে আপনার যদি আমরা সরকারিভাবে যে আমি একটা বলছিলাম যে নতুন একটা প্রকল্প সারা বছর ব্যাপী ফল উন্নয়ন প্রকল্প নামে আমাদের মন্ত্রী মহোদয়ের নির্দেশে আমরা একটা প্রকল্প আমাদের পাশের অপেক্ষায় আছে। আমরা এইটার থেকে আমরা কিন্তু ভালো ভালো প্রদর্শনী করে বড় বড় কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক প্রদর্শনী করে এবং আমাদের বসতবাড়ির প্রদর্শনী করে আমরা কিন্তু এটা মানুষকে সাহায্য করতে চাই এবং মানুষকে ফল চাষ সম্পর্কে জানাই। কামরুজ্জামান সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমিও আপনাদের ধন্যবাদ দিচ্ছি। আমরা চলে যাচ্ছি অন্যান্য খবরে। আগামী 10 থেকে 15 বছরের মধ্যে কম্পিউটার ও মোবাইল ফোন প্রযুক্তিতে বাংলাদেশ উন্নত বিশ্বের সমকক্ষ অর্জন করবে বলে আশা করছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে মিরপুর ইনডোর স্টেডিয়ামে তৃতীয় মোবাইল অ্যাপস প্রতিযোগিতার ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। অ্যাপস তৈরিতে বাংলাদেশের তরুণরা এরই মধ্যে বিশ্বের নজর কেড়েছে বলে উল্লেখ করেন বক্তারা। মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে সংক্ষেপে বলা হয় মোবাইল অ্যাপস।
জ্ঞান ও বিনোদনের নানা ক্ষেত্রে অ্যাপসের ব্যবহার স্মার্টফোনকে সহজ, আকর্ষণীয় ও প্রয়োজনীয় করে তুলেছে। মোবাইল ফোন অ্যাপস তৈরির জন্য দক্ষ প্রযুক্তিবিদ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশের ১০০টি বিশ্ববিদ্যালয়ের ৪,০০০ শিক্ষার্থী। এদের মধ্যে বাছাই করে ৫০০ প্রতিযোগীকে নিয়ে রাজধানীতে শুরু হয়েছে বুট ক্যাম্প। এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা ও প্রযুক্তিবিদ জামিলুর রেজা চৌধুরী বলেন, বিশ্বে মোবাইল ফোন অ্যাপসের $৭৭ বিলিয়ন বাজার তৈরি হয়েছে। এদেশের তরুণদের এই সুযোগ কাজে লাগাতে হবে। আমার দৃঢ় বিশ্বাস আগামী কয়েক বছরের ভিতরে আমরা যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি, তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ আমরা শীর্ষস্থানে দেখতে চাই বিশ্বের মধ্যে, এবং অর্থনীতিতে একটা বিরাট অবদান রাখবে তথ্য প্রযুক্তি। সেই আমাদের স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা এগিয়ে যাচ্ছি। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, একসময় ডিজিটাল বাংলাদেশ শব্দ নিয়ে লোক হাসাহাসি করত, আজ তা বাস্তব। এখন দেশের ২০,০০০ স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে। পর্যায়ক্রমে সারা দেশের সব স্কুলে মাল্টিমিডিয়ার ব্যবহার চালু করা হবে। তরুণদের জন্য অসম্ভবকে সম্ভব করার কাজ করছে সরকার। বাংলাদেশ 2021 সালের মধ্যে একটা ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে, কেউ আটকে রাখতে পারবে না। এই আমাদের মেধাবী সন্তানরা যারা সমবেত হয়েছে, তারা বিশ্বের যে কোনো দেশে যে কোনো জায়গায় তাদের মেধার প্রতিযোগিতায় সামনের সাইডে দাঁড়াতে সক্ষম। ইএটিএল ও প্রথম আলোর যৌথ আয়োজনে এবছর সেপ্টেম্বরে অ্যাপস তৈরির প্রতিযোগিতা শুরু হয়। 2015 সালের এপ্রিলে প্রতিযোগিতা শেষ হবে। সেরা অ্যাপস তৈরি প্রতিযোগিতার বিজয়ীকে দেয়া হবে 10 লাখ টাকা পুরস্কার। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠছে ফরিদপুর ফিটনেস ক্লাব। 2009 সালে মাত্র 5 জনকে নিয়ে যাত্রা শুরু করলেও এখন এই ক্লাবের সদস্য 3 শতাধিক। নিজেকে সুস্থ রাখতে কারো আহ্বান ছাড়াই ভোরবেলা সবাই হাজির হয় শরীরচর্চা অংশ নিতে। চাকরির কারণে উদ্যোক্তা না থাকলেও 3 স্বেচ্ছাসেবী চালাচ্ছে শরীরচর্চা ক্লাবটি। সূর্য ওঠার সাথে সাথে ফরিদপুর শহরে চানমারি ঈদগাহ ময়দানে শরীরচর্চায় মেতে ওঠেন 3 শতাধিক মানুষ। দৌড়সহ দৈহিক নানা কসরতে ব্যস্ত সময় পার করেন তারা। 70 বছরের প্রবীণ থেকে শুরু করে 25 বছরের যুবকও আছে এই অনুশীলন আসরে। 3 জন স্বেচ্ছাসেবী প্রতিদিন পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেন ফিটনেস ক্লাবের সদস্যদের। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আমি মনে করি এই অতি প্রত্যুষী ব্যায়ামের কোনো বিকল্প নেই। আমাদের যদি দীর্ঘায়ু এবং নিরোগমুক্ত জীবনযাপন করতে হয় এবং শেষ দিন পর্যন্ত যদি কারো সহযোগিতা ছাড়া বাঁচতে হয়, তাহলে আমি মনে করি এই ফিটনেস ক্লাবে প্রত্যেকের আসা উচিত। আমাদের এখানে কোনো পয়সা নেওয়া হয় না, কোনো কমিটি নাই, সবাই আসতে পারবে, কোনো বাধা নাই। 2009 সালে মাত্র 5 জন সদস্য নিয়ে এই ক্লাবটি গড়ে তোলেন আলতাফ হোসেন নামের এক প্রকৌশলী। সরকারি চাকুরির সুবাদে তিনি অন্যত্র বদলি হলেও ক্লাবের কার্যক্রম পরিচালনা করছেন অন্য সদস্যরা। নিয়মিত শরীরচর্চায় অংশ নিয়ে সুস্থ হয়ে উঠেছেন অনেকেই। উস্তাদ দিয়ে ব্যায়াম করানো হয় এবং আমরা এখানে প্রতিনিয়তই আসি। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবনের জন্য আমরা এখানে আসি। নিয়মিত ব্যায়াম এবং পরিমিত আহার করলে আমি মনে করি আমাদের শরীর সুস্থ এবং সবল থাকবে। শুধু শরীরচর্চাই নয়, শীতবস্ত্র বিতরণ, বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ সহ নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডেও অংশ নেন ক্লাবের সদস্যরা। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন আশার বাংলাদেশ। যাচ্ছি একটি বিরতিতে। বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। বিশ্বে পরিযায়ী পাখির 10টি আশ্রয়স্থলের মধ্যে জায়গা করে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শীতেলেই ক্যাম্পাসের ঝিল ভরে ওঠে পরিযায়ী পাখিতে। সংখ্যা গুণে শেষ করা যাবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলো এখন পরিযায়ী পাখিদের দখলে। পৌষের সকালে সোনাঝরা রোদ পোহাতে ব্যস্ত সোনালী হাঁস আর পানকৌড়ি। লাল শাপলার পাতায় পাতায় ঘুরে বেড়ায় ডাহুক। ডিসেম্বর মাসের শেষ থেকে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত এই সময় আসলে বিভিন্ন প্রজাতির পাখি আসে এবং বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে দেখা যায় পিনটেল, গার্গেনি, পোচার্ড, কমডাক, এগুলো সচরাচর দেখা যায়। তবে বেশিরভাগ সময়টা সোনালীর প্রাধান্যই বেশি। শীত মৌসুমে 187 প্রজাতির পাখির মধ্যে 61 প্রজাতির পরিযায়ী পাখির আনাগোনা শ্যামল এ বিদ্যাপীঠে।
পাখি বাঁচাতে দেশে বনায়নের কোনো বিকল্প নেই বলে মনে করেন গবেষকরা। এরা এখানে পরিবেশটাকে নিরাপদ মনে করছে, সেটা একটা প্রধান কারণ। এবং এছাড়াও আশেপাশের বিলগুলাতে অনেক সময় যেখানে ওরা খাবার খেতে যায়, খাবার খেয়ে এখানে ওরা নিরাপদে ওরা আশ্রয় নেয়, বিশ্রাম করে। বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে পরিযায়ী পাখির আনাগোনা। হিমালয়ের উত্তরে প্রচণ্ড শীত ও তুষারপাতের কারণে খাবার আর বাঁচার তাগিদে ছুটে আসে এরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিযায়ী পাখির বিষয়ে আরও জানতে আমরা কথা বলছি সহকর্মী শাহরিয়ার অনির্বাণের সঙ্গে। শাহরিয়ার, আমরা প্রথমেই জানতে চাইব, আপনি দীর্ঘদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে পরিযায়ী পাখি আসছে সেখানে আপনি যাচ্ছেন এবং দেশের বিভিন্ন স্থানেও যাচ্ছেন। আমরা প্রথমেই জানতে চাইব যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত কয়েক বছরে পরিযায়ী পাখিরা যাতে আরও বেশি আস্থা পায় সেজন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1985 সাল